আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমরা চট্টগ্রাম আছি, তোরা কোথায়? আদ্রা জানালাটা লাগিয়ে দিল। তুলির ঘুমন্ত চেহারায় নজর বুলিয়ে জবাব দিল, কাছাকাছি। ঠিক আছে, জলদি আয়, অনেক রাত হয়ে গেছে, কোথাও গাড়ি থামলে বিপদ হতে পারে। আমার ভয় হয় না নিজের প্রাণের জন্য, যার মাঝে আমার বেঁচে থাকার কারণ, তাকে প্রোটেক্ট করাই আমার দায়িত্ব। কথাটা বলে আদ্র কল কেটে দিল। অন্তু, পায়েল, নিবিড়, আমরিন সবাই আগেই রওনা দিয়েছে। আদ্র তুলিকে একসাথে সময় কাটাতে দিয়ে অন্য গাড়িতে গেছে সবাই। বিশেষ করে ওদের সবার দুদিন পর একটা সেমিনার আছে, সেই কারণেই তড়িঘড়ি করে চলে যাওয়ার সিদ্ধান্ত। রাত 2টা বাজে। তুলি আর মোড়া ভেঙে উঠে বসলো। নিদ্রা মিশ্রিত চোখে এক পলক আদ্রর দিকে চেয়ে আবার হেলে দুলে আদ্রর বুকে মুখ গুজলো। অস্ফুট স্বরে প্রশ্ন করলো, আমরা কোথায় আছি ডক্টর সাহেব? গাড়ি থামিয়ে রেখেছেন কেন? মিরপুর। দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি তোমার জায়গার অপেক্ষাই করছিলাম। বিস্মিত হলো তুলি। বুক থেকে মাথা তুলে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমরা বাসায় যাব না? যাব, তার আগে আমি তোমাকে কিছু দিতে চাই। তুলি আদ্রর চেহারায় অজস্র ক্লান্তির ছাপ দেখতে পেল। বিষণ্ণতা অনুভব করছে তুলি, অনুতাপে ভুগছে হৃদয়। নিশ্চয়ই তাকে আগলে রেখে ড্রাইভ করে এতদূর আসতে ভীষণ কষ্ট হয়েছে আদ্রর। চোখ যখন জলে টয়টুম্বুর হওয়ার পথে, তখনই আদ্র পেছন থেকে কিছু একটা বের করে সামনে ধরল। যা থেকে খুশিতে নেচে উঠল মন। খাঁচাটা আদ্রর কাছ থেকে নিতেই আদ্র তুলির কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। নেশাক্ত চোখে তুলির সারা মুখশ্রীতে কয়েক পল্লব চাইল। কোমরে হালকা চাপ দিয়ে তুলির নরম গালে নিজের ওষ্ঠদ্বয়ের প্রলব এঁকে দিল আদ্র। থমকে গেল তুলি। তার চোখের মনে স্থবির, আড়ষ্ট, শান্ত। সর্বোপরি আদ্রতেই সীমাবদ্ধ। খুব করে মন চাইল আদ্রর মতো করে একটুখানি ওষ্ঠ দ্বারা ছুঁয়ে দিক আদ্রকে। জড়তার সংকোচের কাছে হেরে গেল ইচ্ছে। আদ্র চোখের ইশারায় আকাশের দিকে তাকাতে বলল। আকাশে ঝলমল করছে অগণিত তারারা। তুলি সেদিকে চাইতেই পেছন থেকে আদ্র কানের কাছে ফিচেল স্বরে বলল, একজোড়া প্রেম পায়রার বিনিময়ে তোমাকে আকাশে তারার মেলা দেখার সঙ্গী হিসেবে প্রতি রাতে চাই তোলা। এটা আমার খুব ছোট্ট একটা আবেদন, মঞ্জুর হবে তো? একটা ডুপ্লেক্স বাড়ির সামনে গাড়িগুলো থামলো। পরনের কালো লেহেঙ্গাটা দুহাতে আঁকড়ে ধরে গাড়ি থেকে নেমে দাঁড়ালো তুলি। পাশে এসে উপস্থিত হলো সাদা লেহেঙ্গা পরিহিতা আমরিন। সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে পূর্ব ও রনক। দুজনের দৃষ্টিতে দৃষ্টি পড়তেই সৌজন্যমূলক হাসি হাসলো তুলি। একে একে গাড়ি থেকে নেমে আসলো সবাই। রনক, রাদীপ সাহেব, সায়রা বেগম সবার সাথে কুশলতা বিনিময় করে আমরিনের কাছে এসে মাথায় একটা টোকা দিল। ব্যাস, এতেই খেপে উঠল আমরিন। জিজু, টাকা দেওয়ার শোধবোধ হবে কিন্তু। জিজু কি শালি? আদ্র ভাইয়া কোথায়? আদ্রর নাম শুনে তুলির হৃদয়ে শীতল স্রোত বয়ে গেল। 3 দিন ধরে মানুষটা কোনো যোগাযোগ করছে না তুলির সাথে। হুটহাট গায়েব হয়ে যাওয়া আদ্রর স্বভাব নাকি ইচ্ছাকৃত তুলি ভেবে পায় না। এই 3টে দিন তুলির কাছে অন্ধকার মনে হচ্ছে। যেই অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গেছে তুলি। হাজারো চেষ্টা করেও হাতড়িয়ে স্পর্শ করতে পারছে না তার ডাক্তার সাহেবকে। বাসায় পায়রা জোড়ার দিকে তাকালে আদ্রর প্রতি অভিমানের পাল্লা ভারী হয়ে ওঠে। রাগে ক্ষোভে আমরিনের কাছ থেকে জানার আগ্রহ পায়নি তুলির। কেন জানবে সে? স্বামী বলে আদ্রর কাছ থেকে সামান্য দূরত্বটুকু মেনে নিতে কষ্ট হচ্ছে তার। তুলির বেহায়া মন মাঝে মাঝে বলে ওঠে, বউ হয়ে স্বামীর কাছে থাকতে পারি না, কি লাভ এমন বিয়ের? পরক্ষণেই লজ্জায় রাঙা হয়ে ওঠে সারা মুখ। বিড়বিড় করে বলে, স্বামী ডাকের মানুষটাই তো দূরে দূরে রাখছে, আদৌ কি ঘুচবে দূরত্ব? তুলির মনটা বিষাদে ভরে নেতিয়ে পড়েছে। আজ আদ্রকে খুব বেশি মনে পড়ছে। বাসায় একা রুমে চক্ষুদয় অশ্রু বিসর্জন দিলেও এ মুহূর্তে কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালীতে আটকে আছে। আমরিনের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রতিধ্বনিত হতেই সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ল তুলি। আমরিন রনকের উদ্দেশ্যে বলল,
ভাইয়াকে জরুরি সেমিনার অ্যাটেন্ড করতে হয়েছে, সেখানে ফোন অ্যালাউ না, তাই কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। যাওয়ার আগে জানিয়েছিল আমায়, কিন্তু ভাইয়া তো বলেছিল আমাদের রিসেপশনের সময় ঠিক ফিরে আসবে। আমাদেরও কিছু জানায়নি জিজু। জানেন তো ভাইয়া কেমন স্বভাবের, কাউকে কিছু বলে না, কৈফিয়ত দেওয়া পছন্দ করে না, নিজের মর্জি মতো চলতে পছন্দ করে। সেখানে বাবাই কিছু জিজ্ঞেস করতে হাজারবার ভাবে, সেখানে আমাদের ভাইয়াকে কিছু জিজ্ঞেস করার দুঃসাহস হবে না। আচ্ছা চলো, সব মেহমান চলে এসছে। ইনশিতা আমাকে সকাল থেকে জ্বালিয়ে মারছে, তোমরা কেন আসছো না এই নিয়ে প্যান প্যান করতে করতে। ভাবছিলাম আর একটু প্যান প্যান করলেই সোজা বাপের বাড়ি পাঠিয়ে দেবো। প্যান প্যান থেকে বউ বিদায় করে দাও, অনেক ভালো। ঠিক বলছি না শালি সাহেবা টু? তুলির দিকে চেয়ে হাস্যরসাত্মক কণ্ঠে বলল রনক। সাথে সাথেই তুলি ও আমরিনের সারা মুখে হাসির ঝিলিক দেখা দিল। খিলখিল করে হেসে তুলি সায় জানালো রনকের কথার সাথে। হাসির রেখায় তুলি ফুটে ওঠা মায়াবী মুখশ্রীতে অপলক চেয়ে রইল পূর্ব। ভেতরে ভেতরে প্রতিনিয়ত ঘায়েল হচ্ছে তার হৃৎপিণ্ড। তুলিকে পাওয়ার চেষ্টায় ক্লান্ত হয়ে পড়ছে দিনকে দিন। এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো তুলি? ঠোঁটের হাসিটা ধরে রেখেই তুলি আলতো স্বরে জবাব দিল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? আছি কোনো রকম। ভাইয়া সবাই ভিতরে, তুমি কি তোমার শালি দুজনকে আজ বাইরে দাঁড় করিয়ে রাখার প্ল্যান করলে নাকি? রনক মৃদু হাসলো। আমরিন ও তুলিকে নিয়ে ভেতরের দিকে পা বাড়ালো। এতক্ষণে তুলি ভালো করে বাড়িটা অবলোকন করলো। চারদিকে ফেরি লাইটের আলো ঝলমল করছে। বাগানের এক পাশ থেকে ফুলের ঘ্রাণ এসে নাকে দোলা দিয়ে যাচ্ছে। খানিকক্ষণ চোখ বুজে নাম না জানা ফুলের মিষ্টি সুবাস নিজের মাঝেই টেনে নিল তুলি। পূর্ব ও রনকের সাথে ভেতরে ঢুকলো দুজন। বাহ্যিক রূপটা যতটা না সুন্দর, বাড়ির অভ্যন্তর রূপটা তার চেয়েও দ্বিগুণ চোখ ধাঁধানো সৌন্দর্যের মাঝে ভরপুর। মেহমানে ভরপুর চারদিক। রিসিপশনটা কোনো সেন্টারে করার কথা থাকলেও রনকের দাদি চায় নিজের বাড়িতেই হোক। তুলি আমরিনের কাছ থেকে শুনেছে রনকের দাদি বেশ সম্ভ্রান্ত ঘরের মেয়ে ছিলেন। বৃদ্ধ মহিলা নাকি বাসর রাতে স্বামীকে বলেছিলেন, আমার লেখাপড়া শেষ হতে আরো কিছুদিন বাকি আছে, তার আগে আমাকে স্পর্শ করলে আমি আপনাকে শুলে চড়াবো। কথাটা শুনে তুলি কয়েক পল হেসেছিল। হাসতে হাসতে ঢলে পড়েছিল আমরিনের শরীরে। আজ মহিলাকে দেখেই তুলি বুঝতে পারছে কথাটা ফেলে দেবার নয়। চেহারায় আজও দৃশ্যমান কতটা সাহসের অধিকারিণী এই বৃদ্ধ মহিলা, কতটা তেজি তার রূপ। ইনশিতার পাশে বসেই সবার সাথে কুশলাদি বিনিময় করছেন তিনি। চেহারায় ফুটে আছে গাম্ভীর্যতা। ইনশিতা হাতের ইশারায় তুলিকে কাছে ডাকলো। অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে গোল্ডেন লেহেঙ্গায়। তুলি ধীর পায়ে হেঁটে ইনশিতার কাছে গিয়ে দাঁড়ালো। স্মিত হেসে কোমল স্বরে পূর্বের দাদিকে সালাম দিল। পূর্বের দাদি আশফিয়া চৌধুরী তুলিকে টেনে নিজের পাশে বসালেন। ইনশিতা সহ সবাই হতভম্ব। তুলি নিজেও হকচকিয়ে গেল। আশফিয়া চৌধুরী সহজে কারোর সাথে মেশে না, কাউকে আপন করে না। আজ পর্যন্ত পূর্বর মার সাথে অবধি ঠিক করে দুটো কথা বলেনি, হোক না নিজের পছন্দের পুত্রবধূ। অথচ তুলির সাথে কখনো কথা নেই, বলা নেই। এভাবে হুট করে হাসি মুখে কাছে টেনে নিলেন, এতটুকুই যথেষ্ট সবার হুঁশ উড়ানোর জন্য। তুলি নিজেই ইতস্তত অনুভব করছে। আশফিয়া চৌধুরী তুলির উদ্দেশ্যে বলে উঠলেন, এই মেয়ে, তুমি তুলি? তুলি কি বলবে ভেবে পাচ্ছে না। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অস্ফুট স্বরে জবাব দিল, জি। তোমার বাবা মা এসেছেন? এসেছেন। আশফিয়া চৌধুরী তুলিকে ভালো করে একবার পরখ করে নিলেন। দূরে দাঁড়িয়ে মেহমানদের সাথে কথা বলা পূর্বকে কাছে ডেকে পাঠালেন তিনি। পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় মানুষ পূর্ব। পূর্বকে দেখলেই প্রশান্তিতে ভরে যায় ওনার মন। আরেকটা মানুষ আছে যার ব্যক্তিত্বের প্রেমে পড়েছেন উনি বছর খানেক আগে। বুড়ো বয়সে প্রেম, ইহা নিতান্তই হাস্যকর। কিন্তু আশফিয়া চৌধুরী নিজেই সেই মায়া ভালোবাসাটাকে প্রেম উপাধি দিয়েছেন। আজকাল মানুষ তার দেখা পায় না উনি। মানুষটার দেখা পাওয়া আর সোনার হরিণ পাওয়া যেন ওনার নিকট এক।
বিয়েতে গেলে হয়তো দেখা মিলত সেই প্রেমিক পুরুষের, কিন্তু শরীরে বাসা বেঁধে থাকা রোগগুলোর ভারে আর যাওয়া হলো না রনকের বিয়েতে। পূর্ব কাছে এসে দাঁড়াতেই তিনি গম্ভীর স্বরে বললেন, নাত বউয়ের বাবা মা এবং হবু নাত বউয়ের বাবা মাকে আমার রুমে ডেকে পাঠাও, আর রনককে বলো মেহমান সামলাতে। হবু নাত বউ, তোমার বাবা মাকে নিয়ে আমার রুমে চলে এসো 5 মিনিটের মধ্যে। হবু নাত বউ শব্দটা শুনে পিলে চমকে উঠল তুলির। আমরিন, ইনশিতা, ঝুমু ও অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। কাকে হবু নাত বউ বলে সম্বোধন করা হচ্ছে কেউ ঠাওর করতে পারছে না, তবে তুলির মন কু ডাকছে। আশফিয়া চৌধুরী উঠে রুমে যেতেই পূর্ব মাথা চুলকে চলে গেল রনকের দিকে। দাদি যা যা করতে বলেন সবটা করে তুলির কাছে এসে দাঁড়ালো। ঠোঁট দুটো প্রসারিত করে ইনশিতাকে বলল, তোমার খালাতো বোনকে সাময়িক সময়ের জন্য নিয়ে যেতে পারি ভাবি? থরথর করে কেঁপে উঠল তুলির সারা শরীর। যা বুঝার বুঝে গেল উপস্থিত সকলে। ইনশিতা জবাবে কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ গতকাল রাতে আমরিনের কাছ থেকে শুনেছে আদ্রর সাথে তুলির বিয়েটা সম্পর্কে। এতে বিন্দুমাত্র অভিমান হয়নি ইনশিতার। না জানিয়ে হোক তুলি যে তার ভাইয়ের বউ হয়েছে তাতেই প্রচন্ড খুশি ইনশিতা। তুলির মতো একটা সরল মিষ্টি মেয়েকেই সবসময় ভাবি রূপে কল্পনা করেছিল আমরিন ইনশিতা। যেহেতু আদ্র কাউকে বলা নিষেধ করেছে, তাই রনককে পর্যন্ত জানায়নি সে। রনক জানলেও পরিণাম খারাপ হবে না, কিন্তু এই পরিবার জানলে বিশেষ ভালো হবে না। পূর্বর জন্য প্রথমবার প্রস্তাব দেওয়াতে প্রত্যাখ্যান করেছিল রাদীপ সাহেব, বয়সে ছোট বলে উছিলা দিয়ে। কিন্তু আশফিয়া চৌধুরী ছেড়ে দেবার পাত্রী নয়, তার থেকেও এক ধাপ এগিয়ে আদ্র। ভয়ের দাপটে এসির হিম করা ঠান্ডার মাঝেও ইনশিতার কানের পাশ দিয়ে ঘামের বিন্দু গড়িয়ে গেল। কোন রকমে উচ্চারণ করলো, নিয়ে যান ভাইয়া। আমরিনের ভীষণ রাগ হলো, তার বিচক্ষণ দৃষ্টি ইনশিতার দিকে। পূর্বকে কিছু বলতে গিয়েও বোনের জন্য থেমে গেল। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা তুলি আশফিয়া চৌধুরীকে শ্রদ্ধার খাতিরে শেষমেশ উঠে দাঁড়ালো। পূর্বর থেকে দূরত্ব বজায় রেখে হাঁটতে লাগলো, আর চোখে তুলিকে বারবার পর্যবেক্ষণ করতে লাগলো পূর্ব। মেয়েটার মুখভঙ্গি বলে দিচ্ছে ভয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। কিসের ভয় বুঝতে পারছে না পূর্ব। তুলিকে স্বাভাবিক করার জন্য বলল, কালো রঙে তোমাকে ভীষণ সুন্দর লাগছে তুলি। তুলি আলতো হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। রুমের সামনে এসে দাঁড়াতেই আশফিয়া চৌধুরী ভেতরে আসার জন্য অনুমতি দিলেন দুজনকে। তুলি রুমে ঢুকে দেখলো ওর বাবা মা, খালা খালু, পূর্বর বাবা মা উপস্থিত। রাদীপ সাহেবের মুখের চিন্তার রেখাটাও তুলির চক্ষু এড়ালো না। সবাইকে উদ্দেশ্য করে আশফিয়া চৌধুরী গম্ভীর স্বরে বলে উঠলেন, তুলিকে পূর্বের বউ হিসাবে কল্পনা করেছি আমি। আমি চাই তুলি পূর্বর বউ হবে। কোনো রকম অজুহাত শুনবো না আমি। আর দ্বিতীয়বার প্রত্যাখ্যান করার কারণ আমি দেখছি না। মেয়ের 18 হয়েছে। আপনার কাছে কি পূর্বকে রিজেক্ট করার কোনো কারণ আছে তৌফিক সাহেব? তৌফিক সাহেব চিন্তিত হয়ে পড়লেন। রাদীপ সাহেব, সায়রা বেগম, আফসানার চোখে মুখে চিন্তার ছাপ। সবাই খুব সম্মান করেন আশফিয়া চৌধুরীকে। তৌফিক সাহেব একবার ভাবলেন সরাসরি বিয়ের কথাটা বলে দিবেন, পর মুহূর্তে ভাবনা পাল্টে নিলেন। ইনশিতা ওনার মেয়ের মতো, মেয়ের শ্বশুর বাড়িতে যা ইচ্ছা তা বলা যায় না। বিয়ের কথাটা বলে মুখের উপর প্রস্তাব ফিরিয়ে দিলে আশফিয়া চৌধুরী সেটা অপমান ভেবে নিতে পারেন। এতে দেখা যাবে হিতে বিপরীত হবে, তাই তৌফিক সাহেব জবাব দিলেন, না কিন্তু। কোনো কিন্তু নয়। আশা করব তোমরা আমাকে ফিরিয়ে দিবে না। কথাটা বলেই উনি তুলিকে একজোড়া হাতের বালা পরিয়ে দিলেন। চোখ বড় বড় হয়ে গেল তুলির। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে, কিছুই বলার সুযোগ পাচ্ছে না কেউ। নিজেকে ধাতস্থ করে তুলি বলতে নিল, আমি বিবাহ। তুলির বাক্যটা অসমাপ্ত থেকে গেল আশফিয়া চৌধুরীর গম্ভীর স্বরে। তিনি একটা আংটি পূর্বের দিকে এগিয়ে দিয়ে বললেন, কারো কোনো আপত্তি নেই। তুমি রিংটা মেয়েটাকে পরিয়ে দাও পূর্ব। তড়িৎ বেগে কেঁপে উঠল তুলির হৃৎপিণ্ড। রাদীপ সাহেবের চেহারা বলে দিচ্ছে তিনি কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ততক্ষণ অবধি সহ্য করার সময় নেই তুলির। আশফিয়া চৌধুরী
তুলির হাতটা এগিয়ে ধরতেই পূর্ব